নমস্কার বন্ধুরা, রিট নিয়ে ভিডিওর এটা হলো পার্ট 2। পার্ট 1 অলরেডি বানিয়ে রেখেছি। তো এই ভিডিওটা দেখার আগে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনি পার্ট 1টা দেখে নিন, তাহলে রিট সম্বন্ধে আপনার ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার পার্ট 2তে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রাকচার অফ রিট। দেখুন, রিটের একটা 3 টায়ার স্ট্রাকচার আছে। তো এই 3 টায়ার স্ট্রাকচারের মধ্যে প্রথম যে কম্পোনেন্ট সেটা হলো রিটের স্পন্সর। স্পন্সর হলো একটা রিয়েল এস্টেট কোম্পানি, মানে যারা রিট ফর্ম করছে, তো প্রথমে তো একটা রিয়েল এস্টেট কোম্পানি হতে হবে, তারপরে তো সেটা রিটের জন্য অ্যাপ্লাই করবে। তো এই স্পন্সর হলো একটা রিয়েল এস্টেট কোম্পানি যাদের আন্ডারেতে অলরেডি রিয়েল এস্টেট আছে। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরুন ব্রুকফিল্ড রিট। তো এটা একটা রিট কোম্পানি, কিন্তু এর স্পন্সর মানে যে অরিজিনাল যারা এই অ্যাসেটটাকে ওন করেছিল সেটা হলো ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট আইএনসি। তো এই যে স্পন্সর, তাদের কাজ হচ্ছে কি, তারা রিটটাকে ফর্ম করবে এবং তারা রিটের ট্রাস্টি ক্রিয়েট করবে, এটা একটা তাদের ফাংশন। এছাড়া আরও কতগুলো কন্ডিশন আছে। প্রথম যেটা, যেমন ধরুন রিট ফর্ম করার পরেতে প্রথম 3 বছরের মধ্যে রিটের যারা স্পন্সর আছে তাদেরকে অ্যাটলিস্ট 25% ইউনিট হোল্ড করতে হবে। মানে আপনি পাবলিককে তো দেবেন ঠিক আছে, কিন্তু আপনার নিজের খাতাতেও কিছু রাখতে হবে। অ্যাটলিস্ট 25% ইউনিট আপনার নিজের খাতাতে রাখতে হবে প্রথম 3 বছর। তারপরে 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্পন্সর চাইলে তার যে নিজের ইউনিট সেটাকে আরও কমিয়ে দিতে পারে এবং 15%-এ সেটা নিয়ে আসতে পারে। তো প্রথম স্পন্সর ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছে রিট ম্যানেজার। রিট ম্যানেজারের কাজটা কি? ম্যানেজারটাও একটা কোম্পানি আসলে। এদের কাজ হবে কি, যে ডে টু ডে যে অপারেশনাল অ্যাক্টিভিটিস সেগুলোকে ম্যানেজ করা। যেমন ধরুন আমি এই ব্রুকফিল্ড রিটের কথাই বলছি। তো ব্রুকফিল্ড রিটের ক্ষেত্রে এর ম্যানেজার হচ্ছে ব্রুকপ্রপ ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। মানে এরা এমন একটা কোম্পানি, এরা এই সার্ভিসগুলো প্রোভাইড করার ক্ষেত্রে এরা স্পেশালাইজড। এইবার আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে তাহলে ম্যানেজারের কাজটা কি হচ্ছে, ম্যানেজারের প্রথম কাজ হচ্ছে অ্যাসেটটাকে ম্যানেজ করা, তারপরে যে অ্যাসেট আছে সেটাকে রেন্ট দেওয়া, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট যে ডিসিশন আছে সেই ডিসিশনগুলো নেওয়া, তারপরে রিটের ক্ষেত্রে সেবিকে বিভিন্ন ধরনের ডিসক্লোজার দিতে হয়, বিভিন্ন ইনফরমেশান দিতে হয়। তো সেই সব ইনফরমেশান, ডিসক্লোজার, এগুলো সব যেগুলো পাবলিশ করার কাজ সেগুলো আপনার এই ম্যানেজার করবে। এরপর 3 নম্বর আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হলো ট্রাস্টি। এইবার যারা ট্রাস্টি হবে, ট্রাস্টিটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা কোম্পানি, তারাই ট্রাস্টিশিপ যেটা, ট্রাস্টিশিপ সার্ভিস যেটা, সেটাতে স্পেশালাইজ। যেমন এই ব্রুকফিল্ড যে রিট আছে, এই রিটের ক্ষেত্রে এর ট্রাস্টি হচ্ছে অ্যাক্সিস ট্রাস্টি সার্ভিস লিমিটেড। এইবার প্রশ্ন হলো ট্রাস্টির কাজটা কি? ট্রাস্টি কি করবে, যে রিট যে ম্যানেজার আছে সেই রিট ম্যানেজারের যে কাজগুলো সেইগুলো সব ঠিকঠাক হচ্ছে কি না সেইগুলোকে আবার সুপারভাইজ করবে, রিভিউ করবে, মনিটর করবে, এগুলো সব করতে হবে। কিন্তু এবার আমি আপনাকে আগেই বলেছি যে রিট একটা আসলে ট্রাস্টি কোম্পানি। তো ট্রাস্টি কোম্পানির ক্ষেত্রে কিছু ট্রাস্টি ডিড থাকে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এই রিট মানছে কিনা সেইগুলো দেখবে এই ট্রাস্টি কোম্পানি। মানে বলা যেতে পারে যে এই ট্রাস্টি কোম্পানিগুলো কিন্তু আসলে যারা রিটের ইনভেস্টার বা যারা ইউনিট হোল্ডার তাদের যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু এরা প্রোটেক্ট করবে। এবার পরের যে কোশ্চেনটা সেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে রিটে ইনভেস্ট করে আমি কী রকম রিটার্ন পেতে পারি। তো এর আগে পার্ট 1-এ আমি বলেছিলাম যে রিট থেকে যে রিটার্নটা পাবেন সেটা মোটামুটি 2 ধরনের। প্রথম যেটা সেটা হলো ডিভিডেন্ড। এবার এই ডিভিডেন্ডের মধ্যেতেও যে ইনকামটা আসে সেটাকে আলাদা আলাদা ফরম্যাটে দেয়। কখনো কখনো এটাকে বলছে কিছুটা ডিভিডেন্ড ইনকাম, কিছুটা বলে রেন্ট ইনকাম, কিছুটাকে বলে ক্যাপিটাল রিপেমেন্ট ইনকাম। মোটামুটি সবগুলোকে আমি কনসলিডেটেডলি ডিভিডেন্ডই বলছি। বিভিন্ন নাম দিয়ে দেবে ঠিকই, কিন্তু আসলে সেটা ডিভিডেন্ডের মতোই পাবেন। তো প্রথম যেটা ইনকাম হলো সেটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, যেটা কিনা কোয়ার্টারলি দেয় জেনারেলি। আর দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনের কথাই পরে প্রথমে দেখে নিই যে ডিভিডেন্ড কীরকম পাচ্ছি। এবার 4টে রিট আছে, সেই 4টে রিট কী কী? একটা হচ্ছে ব্রুকফিল্ড রিট, একটা হচ্ছে এম্বাসি রিট, 3 নম্বর হচ্ছে মাইন্ডস্পেস রিট, আর 4 নম্বর হচ্ছে নেক্সাস রিট। তো এই 4টে রিটের পারফরমেন্স দেখানোর জন্য আপনাকে আমি এই 4টা শো করছি। এই 4টা কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। এই 4টা দেখলে কিন্তু আপনার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দেখুন যে 4টে রিটের ইস্যু ডেট কবে। ব্রুকফিল্ড রিট ফেব্রুয়ারি 21-এতে, এম্বাসি রিট এপ্রিল 19-এতে, মাইন্ডস্পেস রিট সেটা হচ্ছে আগস্ট 2020-তে, আর নেক্সাস রিট এটা একদম লেটেস্ট, এটা হচ্ছে মে 2023-তে ইস্যু হয়েছিল। এইবার দেখে নিন এদের ইস্যু প্রাইসগুলো কীরকম ছিল। ব্রুকফিল্ডের ক্ষেত্রে 275, এমব্যাসির ক্ষেত্রে 300, মাইন্ডস্পেসের ক্ষেত্রে 275 আর নেক্সাসের ক্ষেত্রে 100। এগুলো হলো ইস্যু প্রাইস, মানে প্রথম যখন ইস্যু হয়েছিল। এবার এদের কারেন্ট প্রাইস কিন্তু
চেঞ্জ হতে পারে, কারণ কারেন্ট প্রাইস যেহেতু এটা স্টকে লিস্টেড আছে তো প্রতিদিনই এটা চেঞ্জ হয়। আমি যেদিন এই ভিডিওটা বানিয়েছি 7 তারিখ এপ্রিলে, এই দিনের ডেটেতে আমি বলছি এদের স্টক মার্কেটেতে এদের যে প্রাইস সেগুলো কীরকম আছে সেই লিস্টটা আপনাকে শো করছি। এরপর পরের যে আইটেমটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড এই রিটগুলো কত দিয়েছে দেখুন। ব্রুকফিল্ড রিট টোটাল 2023-24-এতে আপনার 18 টাকা ডিভিডেন্ড দিয়েছে। এমম্যাসি রিট 21 টাকা 72 পয়সা দিয়েছে। মাইন্ডস্পেস রিট 19 টাকা 20 পয়সা দিয়েছে, এগুলো প্রতি ইউনিটেতে বলছি। আর নেক্সাস রিট দিয়েছে 4 টাকা 99 পয়সা। নেক্সাসটাকে আমি এই জন্যই স্টার মেরে রেখেছি, কারণ নেক্সাসটা মে 2023-তে স্টার্ট হয়েছে, সুতরাং এই কারণের জন্য মাত্র 2টো কোয়ার্টারে এরা ডিভিডেন্ড দিতে পেরেছে, তো সেই কারণের জন্য এটাকে স্টার দিয়ে রাখলাম। এইবার যদি আপনি ডিভিডেন্ড ইল্ড হিসেব করেন, ডিভিডেন্ড ইল্ডটাকে আমি দুভাবে হিসেব করতে পারি। প্রথম, যে আমি যে টাকা দিয়ে কিনেছিলাম অর্থাৎ ইস্যু প্রাইস যেটা ছিল তার এগেনস্টেতে আমি কত পার্সেন্টেজ হিসেবে পাচ্ছি। মানে এরকম বলা যায় যে ব্রুকফিল্ডের ক্ষেত্রে আমি 275 টাকা দিয়ে তো কিনেছিলাম, তো 275 টাকার এগেনস্টেতে এই বছর 17 টাকা পেয়েছি। বা এমম্যাসির ক্ষেত্রে 300 টাকার এগেনস্টেতে 21 টাকা 72 পয়সা পেয়েছি। আপনি এভাবেও ক্যালকুলেশন করতে পারেন। আবার এটাও অনেকে ক্যালকুলেশন করেন যে ডিভিডেন্ড ইল্ড অন কারেন্ট প্রাইস, যে আজকের এর যা দাম আছে একটা ইউনিটের সেই দামের এগেনস্টে ইল্ডটা কত, সেটাও ক্যালকুলেট করতে পারেন। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ডটা চেঞ্জ হবে। তো দেখুন, যদি আমি ইস্যু প্রাইস ধরে করি তাহলে ডিভিডেন্ড ইল্ডটা কত এসেছিল। ব্রুকফিল্ডের ক্ষেত্রে 6.55%, এমম্যাসির ক্ষেত্রে 7.2% এবং মাইন্ডস্পেসের ক্ষেত্রে 6.98%। মানে বলা যায় যে আমি যে টাকা জমা করেছিলাম বা যে টাকা দিয়ে একটা ইউনিট কিনেছিলাম ইস্যু প্রাইসেতে, তার প্রতি 100 টাকাতে আমি এটা পেয়েছি। মানে বলতে পারেন এটা একটা ইন্টারেস্ট রেটের মতো, যে আমি বছরে এই পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পেলাম। আবার যদি আমি কারেন্ট প্রাইসের উপর হিসেব করি তাহলে কত পার্সেন্টেজে আসছে সেটাকেও আমি ইয়েলো কালার দিয়ে শো করেছি, সেটাও দেখে নিতে পারেন। তো ডিভিডেন্ড তো আপনার ক্লিয়ার হয়ে গেল যে ডিভিডেন্ডটা মোটামুটি 6 থেকে 7%-এর কাছাকাছি আমি পাচ্ছি। এরপরে আসছে সেটা হলো ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন ব্যাপারটা কি, যে আমি আগে যে দাম দিয়ে কিনেছিলাম আজকে সেই রেটটা যদি বিক্রি করি তাহলে সেই রেটটার ইউনিটের প্রতি ইউনিটের কত দাম আছে, তাতে কি লাভ ক্ষতি কি আসছে। সেক্ষেত্রে ব্রুকফিল্ড রিটের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত লাভ নেই, কারণ 275 টাকা দিয়ে কেনা ছিল ইস্যু প্রাইস, 3 বছর পরে 2021 থেকে 24-এ এসে তার দাম এখন হচ্ছে আপনার কত না 260 টাকা 81 পয়সা, ওই 7 তারিখের ডেটে বলছি। তাহলে কিন্তু ক্যাপিটাল গেন যেটা হচ্ছে সেটা তো মাইনাসে চলে গেল, মানে 14 টাকা প্রতি ইউনিটের লস। তাহলে পার্সেন্টেজে যদি হিসেব করি সেটা হচ্ছে -5% লস আছে। এইবার বাকি যে আর 3টে রিট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেন হবে। যেমন ধরুন এমব্যাসির ক্ষেত্রে তার ইস্যু প্রাইস ছিল 300 টাকা, কিন্তু কারেন্ট প্রাইস কত 374 টাকা, তার মানে 300 টাকায় 374 টাকা হয়ে গেছে দাম, মানে 74 টাকা 57 পয়সা দাম এখন বেশি আছে। আজকে যদি বিক্রি করি এই দামটা পাবো। তাহলে যদি আমি প্রফিট দেখি পার্সেন্টেজ হিসাবেতে প্রতি বছরেতে সেটা আসছে 4.97%। ঠিক তেমনিভাবে মাইন্ডস্পেসের ক্ষেত্রে 6.31%। নেক্সাসটা আমি পার্সেন্টেজে ক্যালকুলেশন এই জন্যই করছি না, কারণ এটা পুরো বছর তো ক্যালকুলেট হয়নি, পুরো বছর তো শেষ হয়নি, সেই জন্য নেক্সাসটা ক্যালকুলেট করলাম না পার্সেন্টেজেতে ইয়ারলি, কিন্তু টোটাল অ্যাকচুয়াল বেসিসে কত হয়েছে সেটা আপনি দেখে নিতে পারছেন। 33% কিন্তু এতে গেন আছে, ক্যাপিটাল গেন। এইবার যদি আমি ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেন এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ব্রুকফিল্ডের ক্ষেত্রে কম, কারণ এর ক্যাপিটাল গেনটা কম আছে, ক্যাপিটাল গেনটা নেগেটিভে আছে, সেই জন্য 4.83% আপনার ওভারঅল গেন। কিন্তু এমব্যাসির ক্ষেত্রে দেখুন 12.21% আপনার টোটাল গেন হয়ে যাচ্ছে। মাইন্ডস্পেসের ক্ষেত্রে আরও ভালো ডেটা 13.29%। নেক্সাসের ক্ষেত্রেও ডেটা ভালোই আসবে, যদিও পুরো বছর কমপ্লিট হয়নি বলে আমি এটা আপনাকে শো করলাম না। তো এখান থেকে আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে টোটাল ক্যাপিটাল গেন প্লাস ডিভিডেন্ড ইল্ড যদি যোগ করি তাহলে মোটামুটি 10 থেকে 13%-এর কাছাকাছি অ্যাটলিস্ট এগুলো রিটার্ন দিয়েছে। তবে ভবিষ্যতেই এরকম দেবেই এরকমও বলতে পারি না, কারণ এগুলো এখনও নতুন অ্যাসেট, সব থেকে পুরোনোটাই 2019 সালে, 4-5 বছরই হয়েছে। এইবার যখন আপনি একটা রিট সিলেক্ট করবেন তখন কোন কোন জিনিস দেখবেন। প্রথম যেটা সেটা তো আপনি দেখবেন যে এর ডিভিডেন্ড ইল্ড কত আছে, এর ক্যাপিটাল গেন কেমন আছে, বা আপনার এখন মার্কেট প্রাইস কেমন আছে, এগুলো তো দেখছেনই। তার সাথে সাথে এগুলোও দেখতে পারেন যে রিট যেখানেতে টাকাটা ইনভেস্ট করেছে, মানে যে প্রপার্টিতে টাকাটা ইনভেস্ট করেছে, তো সেই প্রপার্টিটা ভারতের কোন কোন সিটিতে, তার যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন সেটা দেখতে পারেন। যেমন ধরুন ব্রুকফিল্ড রিটের ক্ষেত্রে কীরকম দেখা যাচ্ছে যে মুম্বাইয়ের ক্ষেত্রে আপনার 34% অ্যাসেট আছে, নয়ডাতে 24% অ্যাসেট আছে, 9% অ্যাসেট আছে কলকাতাতে, বাকি গুরগাঁওতে আছে আপনার 34%। তো এই ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ইভেনলি বিভিন্ন মেট্রো সিটিতে আছে। আবার এমব্যাসি রিটের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এখানেতে ব্যাঙ্গালোরে সব থেকে বেশি প্রপার্টিজ আছে, 75% ব্যাঙ্গালোরেতেই আছে। ঠিক তেমনিভাবে মাইন্ডস্পেস রিটের ক্ষেত্রে কোন জিওগ্রাফিতে কীরকম এর
অ্যাসেট ডিস্ট্রিবিউশন আছে সেটা দেখতে পাচ্ছেন। নেক্সাসের ক্ষেত্রেও আমি আপনাকে শো করছি। তবে আমার মতে যদি জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউট হয় অ্যাসেটটা তাহলে সেটা ভালো হবে, কারণ কি একটা জায়গায় কনসেন্ট্রেশন যে রিস্ক সেটা থাকবে না। এরপরে আসছে সেক্টর ওয়াইজ ডিস্ট্রিবিউশন, মানে এই যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটটা কোন সেক্টরে কত আছে, মানে এগুলো তো সবই ভাড়া দেওয়া অ্যাসেট, তো ভাড়া কোন কোন সেক্টরে আমি ভাড়াগুলো দিয়ে রেখেছি। যেমন ব্রুকফিল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনোলজি সেক্টরে, মানে টেকনোলজি কোম্পানিকে অফিস স্পেসের জন্য ভাড়া দিয়ে রেখেছে, সেখানে 44%। তারপরে কনসাল্টিং অ্যান্ড অ্যানালিসিসের ক্ষেত্রে 21%, ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে 13%, আদার্সের ক্ষেত্রে 22%। ঠিক তেমনিভাবে এমবাসি রিট, মাইন্ড স্পেস রিট, নেক্সাস রিটের ক্ষেত্রে দেখুন 90%ই আপনার আরবান কনজামশন সেন্টার, মানে মল বা এইসব জায়গাতে, শপিং মল এইসব বা সিনেমা হল এইরকম জায়গাতে ভাড়া দেওয়া আছে। তো এইগুলো আপনি দেখে নিন। আমার মতে যে যত ডাইভার্সিফাই হবে, যত কনসেন্ট্রেশনটা কম হবে তত ভালো। সেক্ষেত্রে কি এই রিস্কটা কম থাকবে। কোনো একটা সেগমেন্ট বা কোনো একটা সেক্টর যদি খারাপও পারফর্ম করে বাকি জায়গা থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। এরপরে আমরা দেখে নিই যে রিট আর রিয়েল এস্টেট এর মধ্যে তুলনাটা যদি করি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে। মানে বলা যেতে পারে যে রিয়েল এস্টেটের তুলনায় রিটে ইনভেস্ট করলে আপনার অ্যাডভান্টেজগুলো কী। প্রথম কথা হচ্ছে লো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। রিটের ক্ষেত্রে আপনি 300-400 টাকা দিয়ে একটা ইউনিট কিনতে পারেন, কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে এই টাকা দিয়ে সম্ভব না। তারপর হচ্ছে লিকুইডিটি। রিটের যে ইউনিট সেটা আপনি স্টক মার্কেটেতে যখন খুশি বিক্রি করে দিতে পারেন সহজেতেই, কিন্তু আপনার একটা অ্যাসেটকে আপনি সহজে বিক্রি করতে পারবেন না। ট্রানজাকশান কস্ট সেটাও রিটের ক্ষেত্রে লো আছে। আপনি যখন বিক্রি করছেন তাছাড়া সেক্ষেত্রে আপনার ট্রানজাকশান কস্ট ওই শেয়ার বিক্রি করার জন্য যেটুকু কস্ট সেটাই, কিন্তু আপনার যদি প্রপার্টি বিক্রি করতে হয় তার প্রচুর ট্রানজাকশান কস্ট থাকবে, প্রচুর বিভিন্ন ধরনের ট্যাক্সের ব্যাপার থেকে যাবে। এরপর হচ্ছে ডাইভার্সিফিকেশান। যখন আপনি একটা প্রপার্টি কিনছেন তত অত ডাইভার্সিফিকেশান হচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট লোকেশানেই কিনছেন। এবার যদি আপনি রিটেতে ইনভেস্ট করেন তাহলে দেখেইছেন যে কত এরিয়া আছে, বিভিন্ন জায়গাতে, দেশের বড় বড় মেট্রো সিটিতে আছে, বিভিন্ন সেক্টরেতে আছে, তো ডাইভার্সিফিকেশান হচ্ছে। এরপরে রিটে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো প্রফেশনালি ম্যানেজড। এটা আপনি প্রফেশনালি ম্যানেজ করতে পারবেন। রিটের ক্ষেত্রে প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে, কিন্তু আপনার নর্মাল প্রপার্টি কিনলে কিন্তু প্রফেশনাল ম্যানেজমেন্টটা হবে না। এরপরে যদি আপনি আমাকে জানতে চান যে রিটের ক্ষেত্রে রিস্ক কী কী আছে, প্রথম যেটা সেটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক। কারণ রিটের যে প্রাইসটা, এই প্রাইসটা রিয়েল এস্টেট মার্কেটের উপর তো ডিপেন্ড করে। এবার রিয়েল এস্টেটের মার্কেট যেটা সেটা আবার ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। ইন্টারেস্ট রেট বেশি হলে কি মানে যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট কমে যায়, রিয়েল এস্টেটের ইউজটা কমে যায়, তো ইন্টারেস্ট রেট বাড়লেই আপনার কিন্তু রিটের প্রাইস কম হবে। তারপরে ধরুন আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে, ইকোনমি আছে বা কোনো একটা লোকেশন বা এরিয়াতে সাপ্লাই কেমন আছে আর ডিমান্ড কেমন আছে এইটার উপর ডিপেন্ড করছে। সাপ্লাই বেশি হয়ে গেলে কিন্তু ডিমান্ড কমে যাবে। তাছাড়া ধরুন যে প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টগুলো যেগুলো বিশেষ করে আন্ডার কনস্ট্রাকশন যে প্রজেক্টগুলো আছে রিটের আন্ডারে, সেখানে যদি ডিলে হয় তাহলে কিন্তু সেটা ইম্প্যাক্ট করবে ওই রিটের আর্নিংয়ের ক্ষেত্রে। তারপরে ধরুন রিটের ক্ষেত্রে আপনার কিন্তু বলার থাকবে না যে রিট কোথায় আপনার টাকাটা ইনভেস্ট করবে, রিট নিজে ডিসাইড করবে যে টাকাটা কোথায় ইনভেস্ট হবে, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলটা কম থাকবে। তো এইটা একটা কিন্তু রিটের ক্ষেত্রে রিস্ক থেকে যাচ্ছে। তবে একটা কথা বলতে পারি যে রিটের যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট শর্ট টার্মে খুব কম করে। এইবার স্টক মার্কেটের ক্ষেত্রে কি হয় যে আপনার দেখবেন এই প্রাইসটা সেটা কিন্তু খুব ভোলাটাইল, মানে শর্ট টার্মে খুব ভোলাটাইল হয়, কিন্তু রিটের ক্ষেত্রে এরকম হয় না যে প্রাইসটা একদম খুব বেশি ভোলাটাইল। শর্ট টার্মে এই প্রাইসের ভোলাটিলিটিটা কিন্তু কম থাকে। এইবার যদি জানতে চান যে রিটের ফিউচারটা কি, মানে রিটে ইনভেস্ট করবো কিনা, ইন ফিউচার কেমন আছে, তো সেবির একটা ক্যালকুলেশন দেখাচ্ছে এবং সে প্রজেক্ট করছে যে আগামী 10 থেকে 15 বছরেতে রিট আর এরকমই আরেকটা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় আইএনভিআইটি, এই দুটোর মার্কেট কিন্তু একদম ভারতে যে ইকুইটি মার্কেট আছে তাকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে রিটের কিন্তু অনেক স্কোপ আছে। আমাদের দেশে একটা এখনও ন্যাসেন্ট স্টেজেতে আছে। এই জায়গাতে যখন মানুষ আরও বেশি বেশি করে ইনভেস্ট করবে তখন কিন্তু আমাদের দেশে যে ইকুইটি যেরকম মার্কেট আছে, মানে শেয়ার মার্কেটে যেরকম একটা বিরাট বড় ক্যাপিটালাইজেশন আছে বা বিস্তার আছে, রিটও কিন্তু একদিন এই জায়গাটায় পৌঁছবে আগামী 10-15 বছরের মধ্যে। এবং সেই কারণের জন্য সেবিও কিন্তু চেষ্টা করছে এবং রিটের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলোকে আরও একটু রিল্যাক্স করার চেষ্টা করছে যাতে রিট আরও বেশি বেশি সংখ্যায় ভারতে আসে। এইবার রিট নিয়ে যে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দিয়ে দিলাম, আপনি দেখে নিতে পারেন।